এর আগের ক্লাসে আমরা এক্সপানশন অফ সলিড বা কঠিনের প্রসারণ পড়লাম। কঠিনের প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, কঠিনের প্রসারণ গুণাঙ্কের একক ও মাত্রাগুলো জানলাম। এর এককগুলো যদি আমরা বলি যে সিজিএস পদ্ধতিতে একক পেয়েছিলাম ডিগ্রি সেন্টিগ্রেড, এসআইতে পেয়েছিলাম ডিগ্রি ফারেনহাইট, আর সিজিএসে ডিগ্রি সেন্টিগ্রেড, এসআইতে কেলভিন, আর এফপিএসে ডিগ্রি ফারেনহাইট। আগে ডিগ্রি ফারেনহাইটটাকে লিখি এফপিএস পদ্ধতিতে, তারপরে পেয়েছিলাম কেলভিন। এটা সিজিএস, এটা এফপিএস, আর এটা এসআই। এবার এদের মধ্যে যদি সম্পর্ক নির্ণয় করতে চাই, মানে সিজিএস ও এফপিএস পদ্ধতির মধ্যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফার কি সম্পর্ক হবে, বা সিজিএসে যদি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান আলফা হয়, আলফা যদি সি লিখি, তাহলে এফপিএস পদ্ধতিতে আলফা এফ যদি হয়, তাহলে এদের মধ্যে সম্পর্কটা কী হবে, এবং এসআইতে যদি আলফা কে হয়, তাহলে এদের মধ্যে সম্পর্কটা যদি আমাদেরকে নির্ণয় করতে হয়, তাহলে তো আমাদেরকে জানতে হবে সেন্টিগ্রেড আর ফারেনহাইটের মধ্যে প্রথমে সম্পর্ক কী। তোমরা অনেকে জানো সেন্টিগ্রেড আর ফারেনহাইটের মধ্যে সম্পর্কটা কী, তাই না? জানা আছে না? এক ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত হয় না? 1 ডিগ্রি সেন্টিগ্রেড সমান হয় 9.5 ডিগ্রি ফারেনহাইট। এটা আশা করি সকলের জানা আছে, 1 ডিগ্রি সেন্টিগ্রেড সমান, তাই তো? কেমন করে এটা পেলাম? যদি অল্প বলে দিচ্ছি যে সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেল দু ধরনের স্কেল হয়, তাহলে সেলসিয়াস স্কেলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড সমান ফারেনহাইট স্কেলে কত হয়? 180 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার 1 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত হবে? 180/100 ডিগ্রি সেন্টিগ্রেড। 0 0 কাটলো, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড সমান, এটা আবার কেটে দিলাম, 2 5 আর 2 9, তাহলে 9.5 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে পেয়েছিলাম না 1 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 9.5, এটা ফারেনহাইট হবে, হ্যাঁ, 9.5 ফারেনহাইট 1 ডিগ্রি সেন্টিগ্রেড সমান। তাহলে এখান থেকে বুঝতে পারছি যে 1 ডিগ্রি ফারেনহাইট সমান কত হয়ে গেল? 5/9 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে সিজিএসে যদি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান আলফা সি হয়, বা এফপিএসে যদি আলফা এফ হয়, তাহলে সিজিএসে কী হবে? তাহলে এটা হয়ে গেল, লিখতে পারি আলফা এফ ইকুয়ালস টু এটা 5 × 5/9 ইন্টু আলফা সি। ঠিক আছে, এটা হচ্ছে তাদের মধ্যে সম্পর্ক। এসআইতে যেহেতু সেন্টিগ্রেড আর ফারেনহাইট কেলভিনের মধ্যে মানটা একই, কারণ আমরা পরম স্কেলে কী করে নিই? 1 ডিগ্রি সমান 1 কেলভিন ধরে নিয়েছিলাম, তাহলে আলফা সি ইকুয়ালস টু আলফা কে। ঠিক আছে, এই সম্পর্কটা জানা রইল তোমাদের। এবার আজকে আমরা পড়ব কঠিনের দৈর্ঘ্য প্রসারণ পড়লাম, তাই না? এবার আমরা পড়ব কঠিনের ক্ষেত্র প্রসারণ। কঠিনের ক্ষেত্র প্রসারণ, অর্থাৎ আমরা এবার পড়ব ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। দৈর্ঘ্য প্রসারণ বা রৈখিক প্রসারণের ক্ষেত্রে আমরা শুধুমাত্র একটা ধাতব দণ্ড নিয়েছিলাম। এক্ষেত্রে ধরো এরকম একটা ধাতব পাত নেওয়া হলো, যার ক্ষেত্রফল হচ্ছে S1। এবার ক্ষেত্রফল S1 এবং তাপমাত্রাটা হচ্ছে T1 ডিগ্রি সেন্টিগ্রেড। T1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, একটা ধাতব পাতের ক্ষেত্রফল হচ্ছে S1। এবার এর তাপমাত্রা বৃদ্ধি করা হলে এর ক্ষেত্রফলটাও বৃদ্ধি পাবে। এর তাপমাত্রা বৃদ্ধি করা হলো, ফলে এর ক্ষেত্রফলও বৃদ্ধি পেল। তাহলে পরিবর্তিত ক্ষেত্রফল ধরো S2, আর তাপমাত্রা হচ্ছে T2 ডিগ্রি সেন্টিগ্রেড। অবশ্যই T2 ডিগ্রি সেন্টিগ্রেড গ্রেটার দেন T1 ডিগ্রি সেন্টিগ্রেড। এই শর্তটা যদি ফুলফিল হয়, যে T2 T1 এর থেকে বড়, তাহলে আমরা কি দেখব? যে পাতেরও ক্ষেত্রফল
বৃদ্ধি হয়েছে। অর্থাৎ আগে যেমন একটি ধাতব দণ্ড নিয়েছিলাম, এই দণ্ডটা তাপমাত্রা প্রয়োগ করে দৈর্ঘ্যের বৃদ্ধি হয়েছিল। এক্ষেত্রে একটা ধাতব পাত নিচ্ছি, ধরো এই বোর্ডটা যদি ধাতব পাত হতো তাহলে একে তাপমাত্রা বৃদ্ধি করলে দৈর্ঘ্য প্রস্থ উভয়ই বৃদ্ধি পেত, অর্থাৎ এর ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, তাই না? তাহলে এর ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, তাহলে T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো কঠিন পদার্থের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমানে সমান। এবার একইভাবে T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই কঠিন পদার্থের T2 সেন্টিগ্রেড উষ্ণতায় ওই কঠিন পদার্থের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কী হবে? S2। আর লিখলাম না, পৃষ্ঠতলের ক্ষেত্রফল একইভাবে, খালি কোনো জায়গায় ওই কঠিন পদার্থের, যেহেতু তাপমাত্রা বৃদ্ধি করেছি। অর্থাৎ যেখানে অবশ্যই T2 গ্রেটার দেন T1 আগে আমি বলেই দিয়েছি। তাহলে ক্ষেত্র প্রসারণ কত হলো? ক্ষেত্র প্রসারণ হবে S2 মাইনাস S1। উষ্ণতা বৃদ্ধি T2 মাইনাস T1 উষ্ণতা বৃদ্ধি হলো। এবার তাহলে আমরা বুঝতে পারলাম যে T2 মাইনাস T1 উষ্ণতা বৃদ্ধির জন্য T2 মাইনাস T1 উষ্ণতা বৃদ্ধির জন্য ক্ষেত্র প্রসারণ কত হচ্ছে? S2 মাইনাস S1। অর্থাৎ এবার যদি বলি একক উষ্ণতা বৃদ্ধির জন্য ক্ষেত্র প্রসারণ কী হবে? S2 মাইনাস S1 বাই T2 মাইনাস T1 হয়ে গেল। এবার যদি বলি এটা তো এর ক্ষেত্রফল হচ্ছে কত না, প্রাথমিক ক্ষেত্রফল ছিল S1, ঠিক আছে? তাহলে ওর একক ক্ষেত্রফলের বৃদ্ধি কত হবে? একক ক্ষেত্রফলে। এবার একক ক্ষেত্রফলে যদি বৃদ্ধিটা বার করতে যাই তাহলে কী হবে? একক ক্ষেত্রফলে ক্ষেত্র প্রসারণ কী হবে না, ক্ষেত্রফলটা দিয়ে ভাগ করে দিতে হবে, S2 মাইনাস S1 বাই S1 T2 মাইনাস T1। আর এটাই হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা। আমরা পড়বো যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে না, প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য। তাই জন্য দেখো আমি একক উষ্ণতা বৃদ্ধির জন্য T2 মাইনাস T1 উষ্ণতা বৃদ্ধির জন্য হচ্ছে ক্ষেত্র প্রসারণ S2 মাইনাস S1। তাহলে প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের একক ক্ষেত্রফলে যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয়, যে পরিমাণ ক্ষেত্র প্রসারণ হয় তাকে ওই পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে। এটাই হচ্ছে সংজ্ঞা। অতএব সংজ্ঞাটা কি হবে? আর আমি সংজ্ঞাটা লিখছি, দেখো সংজ্ঞা থেকে এই জিনিসটাই পাবো। তাহলে সংজ্ঞা পার করতে গেলে কি দুটো জিনিসের উপর নির্ভর করছে? প্রতি একক তাপমাত্রা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের প্রতি একক ক্ষেত্রফলে যে দৈর্ঘ্য বৃদ্ধি হয়, যে ক্ষেত্র প্রসারণ হয় তাকে ওই পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে। তাই জন্য S1 দিয়ে প্রতি একক ক্ষেত্রফল অর্থাৎ ওর প্রাথমিক ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিয়েছি। তাহলে সংজ্ঞাটা কি হচ্ছে? প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের একক ক্ষেত্রফলে যে পরিমাণ ক্ষেত্র প্রসারণ ঘটে তাকে ওই পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে। একে বিটা দিয়ে সূচিত করা হয়, বিটা। ঠিক আছে? তাহলে আমি সংজ্ঞা অনুযায়ী কী করে লিখতে পারি? তাহলে এই সংজ্ঞা অনুযায়ী ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা সমান কী হবে? S2 মাইনাস S1 বাই T2 মাইনাস T1 আর কি
বাই S1। কেন সংজ্ঞাটা কি না, প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য T2 মাইনাস T1 উষ্ণতা বৃদ্ধির জন্য ক্ষেত্র প্রসারণ হচ্ছে S2 মাইনাস S1। তাহলে প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য করতে কী করতে হবে, T2 মাইনাস T1 দিয়ে ভাগ করলাম। প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের একক ক্ষেত্রফলে, মানে প্রথম ক্ষেত্রফল ছিল S1, তাহলে S1 ক্ষেত্রফলের জন্য বৃদ্ধি হয়েছে S2 মাইনাস S1, তাহলে একক ক্ষেত্রফলের জন্য S1 দিয়ে ভাগ। তাহলে প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের একক ক্ষেত্রফলে যে পরিমাণ ক্ষেত্র প্রসারণ ঘটে তাকে ওই পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে। তাহলে এটা হয়ে গেল ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের রাশিমালা। ওকে, এবার এখান থেকে বুঝতে পারছো যেমন আগে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রা একক নির্ণয় করেছিলাম, এর ক্ষেত্রেও কী হবে, এর মাত্রা কী হবে, এর মাত্রা বুঝতেই পারছি যে এর মাত্রাতেও ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মাত্রায় যদি আমি নির্ণয় করি, এটা এখান থেকে দেখাচ্ছি মাত্রা বিটা ইকুয়ালস টু ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের দৈর্ঘ্য, যেহেতু এটা ক্ষেত্র তাই জন্য L স্কোয়ার, নিচেও L স্কোয়ার, এখানে তাপমাত্রার জন্য থিটা লিখে দিলাম। তাপমাত্রার জন্য আমি লিখেছি থিটা বা কেলভিন লিখতে পারি, কেলভিন L স্কোয়ার L স্কোয়ার। তাহলে বুঝতে পারছো L স্কোয়ার কেটে যাচ্ছে, শুধুমাত্র থাকবে কেলভিন ইনভার্স, মানে কে ইনভার্স তাপমাত্রার জন্য, কেলভিন বলবো না, বা একার থিটা ইনভার্স লেখা যায়। অর্থাৎ এর মাত্রা হয়ে গেল কে ইনভার্স, বিটার মাত্রা। তাহলে বিটার মাত্রা বা একক দৈর্ঘ্যের উপর নির্ভর করবে না, শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে। তাহলে এককটা কী হয়ে যাবে, আগে যা পেয়েছো তাই, সিজিএসে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, এসআইতে কেলভিন ইনভার্স, এফপিএসে ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। ঠিক আছে, এককগুলো বোঝা গেল? যদি না হয় আর উপরে একবার লিখে দিচ্ছি, এটাকে মুছে সংজ্ঞাটাকে। সিজিএসে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, এসআইতে কেলভিন ইনভার্স, এফপিএসে ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। এটা হচ্ছে একক মাত্রাগুলো। তাহলে বিটার ক্ষেত্রেও আমরা বলতে পারি যে বিটার ক্ষেত্রে যদি এই ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে বিটা দিয়ে লিখলাম, তাহলে এর মধ্যে সিজিএস এসআই এর মধ্যে সম্পর্ক কী হবে? তাহলে আমরা পেলাম যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড সমান, আগেই লিখেছি, আগে দেখো 1 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত পেয়েছিলাম, 1 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 9.5 ডিগ্রি ফারেনহাইট, বা 1 ডিগ্রি ফারেনহাইট সমান পেলাম 5.9 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে বিটা এফ, মানে বিটা যদি ফারেনহাইট হয়, ইকুয়ালস টু কী যাবে, 5/9 বিটা সিজিএসে সেন্টিগ্রেড, বিটা সি লিখে দিলাম, দেখে নাও এটা। আর এসআইতে তো সেম ভ্যালু হবে, বিটা সি ইকুয়ালস টু বিটা কেলভিন, এর মানটা সেম এটা। তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হয়ে গেল। এবার আমরা কি করব, এবার আমরা পড়ব ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক পড়ার পর এবার আমরা পড়ব আয়তন প্রসারণ গুণাঙ্ক। কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক, কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বা কিউবিক্যাল এক্সপানশন, ঠিক আছে, বা ভলিউম এক্সপানশনও বলা হয় এটাকে। আগেরটা ছিল ক্ষেত্রফল প্রসারণ বা ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, বা ইংরেজিতে যদি বলি সারফেস এক্সপানশন বা সুপারফিশিয়াল এক্সপানশন। তো কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে কি, যদি একটি ঘনকের কথা যদি আমরা বিবেচনা করি, তাহলে এই ঘনকটার প্রতিবাহ দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে এই ঘনকের কী থাকবে, দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, উচ্চতা থাকবে। ধরলাম T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, এই ঘনকের আয়তন হচ্ছে V1। এবার এর তাপমাত্রা বৃদ্ধি করা হলো, তাপমাত্রা বৃদ্ধি করার ফলে এর ঘনকটারও কী হবে, আয়তনের বৃদ্ধি হবে।
তাই না? এই ঘনকটারও আয়তনের বৃদ্ধি হলো। সেই বৃদ্ধিটাকে এইভাবে যদি আমরা দেখাতে পারি, আয়তনের বৃদ্ধি হয়েছে, এইভাবে আয়তনের বৃদ্ধিটাকে দেখাচ্ছি। কেন বৃদ্ধি হলো না? তাপমাত্রা দেওয়াতে, এবং আয়তনটা হলো V2। তাপমাত্রা কত? T2 ডিগ্রি সেন্টিগ্রেড। এইটার তাপমাত্রা কত ছিল? T1 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে অবশ্যই T2 গ্রেটার দেন T1। তাহলে এই ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির জন্য কী হলো না? এরও আয়তনের প্রসারণ হলো। তাহলে এক্ষেত্রে তাপমাত্রার বৃদ্ধি বা পরিবর্তন, তাপমাত্রার বৃদ্ধি কত হয়েছে? T2 মাইনাস T1। তাহলে আয়তনের বৃদ্ধি V2 মাইনাস V1। T1 ডিগ্রিতে ছিল V1, তাপমাত্রা বাড়ানো হলো, আয়তনটা হয়েছে V2। তাহলে আয়তনের বৃদ্ধি হলো এত। ঠিক একইভাবে এটার ক্ষেত্রে কী হয় না? প্রতি একক তাপমাত্রা বৃদ্ধির জন্য প্রতি একক আয়তনে কোনো কঠিনের যে আয়তন প্রসারণ হয় তাকে বলা হয় কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক। সংজ্ঞা থেকে তাহলে আমরা লিখতে পারি, তাহলে সংজ্ঞা থেকে আমরা লিখতে পারি, এবং আয়তন প্রসারণ গুণাঙ্ককে গামা লেখা হয়। তাহলে গামা সমান কী হয়ে গেল? V2 মাইনাস V1 মানে আয়তনের বৃদ্ধি বাই প্রতি একক তাপমাত্রা বৃদ্ধির জন্য T2 মাইনাস T1, প্রতি একক তাপমাত্রা বৃদ্ধির জন্য আর কি না প্রতি একক আয়তনে। তাহলে V1, তাহলে এটাকে আমরা লিখি এইভাবে, V2 মাইনাস V1 বাই V1টাকে আগে লিখতে পারি T2 মাইনাস T1। এটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্কের রাশিমালা। সংজ্ঞাতে কি বলবো না? সংজ্ঞা আগের মতনই, যে প্রতি একক তাপমাত্রা বৃদ্ধির জন্য, প্রতি একক তাপমাত্রা বৃদ্ধির জন্য কোনো কঠিনের প্রতি একক আয়তনে যে আয়তন প্রসারণ হয় তাকে ওই কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। আর সংজ্ঞা আমি লিখছি না, আগের দুটোতে ক্ষেত্রে যেহেতু লিখেছি। তাহলে এর ক্ষেত্রেও এর একক বা মাত্রা যদি আমি বার করতে যাই, এর একক বা মাত্রা যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে দেখাচ্ছি মাত্রা গামার, আয়তনের মাত্রা LQ, নিচেও আয়তন আছে LQ এটা, আর এখানে তাপমাত্রার জন্য K। অর্থাৎ বুঝতে পারছো আয়তন কেটে গেল, বা দৈর্ঘ্যের মাত্রাটা কেটে যাবে, আয়তনের মাত্রার জন্য LQ মানে দৈর্ঘ্য কেটে গেল, শুধু থাকবে K ইনভার্স। ঠিক, তাহলে দৈর্ঘ্য প্রসারণ আর ক্ষেত্র প্রসারণের ক্ষেত্রে যেমনটি মাত্রা পেয়েছিলাম, এর ক্ষেত্রে সেই মাত্রাটি একই হবে। তাহলে মাত্রা হয়ে গেল K ইনভার্স, মাত্রা K ইনভার্স, বা অনেকে এটাকে থিটা ইনভার্সও লিখতে পারো। তাহলে এককগুলো কি হবে? একই একক, আর বলার অপেক্ষা রাখে না। ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, SIতে কেলভিন ইনভার্স, FPS-এ ডিগ্রি ফারেনহাইট ইনভার্স, এই এককগুলো হয়ে গেল। মানগুলো আগের মতনই হবে। যদি মানগুলো বলতে যাও, গামা F সমান হয়ে গেল 5/9 গামা C, এই একটা মান, আর গামা কেলভিন সমান গামা ডিগ্রি সেন্টিগ্রেড, বা একই, এই। ঠিক আছে, এবার একটা প্রশ্ন দেয় যে ধরো লোহার দৈর্ঘ্য প্রসারণ বা পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত বলে দিল, তাহলে সেই কথার অর্থটা কি? যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 19 × 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড। এর অর্থ কি? পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 19 × 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড, এর অর্থ কি?
আমরা আগেও দেখেছি যে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না, শুধুমাত্র তাপমাত্রার এককের উপর নির্ভর করে। তার মানে তার এককটা কী ছিল না, তাপমাত্রার এককের উপর নির্ভর করছিল, ডিগ্রি সেন্টিগ্রেড বা ডিগ্রি ফারেনহাইট। তাহলে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 19 × 10⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড। কথার অর্থ কী বোঝায় না, ধরো তুমি 1 সেন্টিমিটার বা 1 মিটার দৈর্ঘ্যের একটি পিতলের দণ্ড নিয়েছ, ঠিক আছে? 1 সেন্টিমিটার বা 1 মিটার দৈর্ঘ্যের একটি পিতলের দণ্ড নিয়েছ, ওকে? এর তাপমাত্রা দণ্ড নিলে এর তাপমাত্রাটা তুমি যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1 কেলভিন, একই ব্যাপার, তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1 কেলভিন যদি বৃদ্ধি করো তাহলে এর দৈর্ঘ্য প্রসারণ কত হবে? এর দৈর্ঘ্য প্রসারণ হবে 19 × 10⁻⁶ সেন্টিমিটার যদি সেন্টিমিটারে নাও, বা 19 × 10⁶ মিটার যদি 1 মিটার দণ্ডের দৈর্ঘ্য নাও। এটাই হচ্ছে এর কথা, আর কিছু না। তাহলে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 19 × 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড। কথার অর্থ 1 সেন্টিমিটার বা 1 মিটার দৈর্ঘ্যের একটি পিতলের দণ্ড নিলে তার তাপমাত্রা যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1 কেলভিন যদি বৃদ্ধি করো, তাহলে দৈর্ঘ্য প্রসারণ কত হবে? 19 × 10⁻⁶ সেন্টিমিটার বা মিটার। এটা হচ্ছে সিএম, সেন্টিমিটার, যে কোনো একটা, বা শুধু এরকম বলতে পারো 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি পিতলের দণ্ড নিলে তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালে দৈর্ঘ্য প্রসারণ হবে এটা 19 × 10⁻⁶ সেন্টিমিটার। শুধু এটা বললে হবে। আচ্ছা, এটা তিন ধরনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের কথা তোমরা জানতে পারলে: দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ আর আয়তন প্রসারণ। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হচ্ছে আলফা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হচ্ছে বিটা, আর এটা হচ্ছে গামা। এদের মধ্যে সম্পর্ক কি না, আলফা ইকুয়ালস টু হবে β/2 ইকুয়ালস টু γ/3। এই সম্পর্কটা মনে রাখবে, আলফা ইকুয়ালস টু β/2 ইকুয়ালস টু γ/3। ওকে, এই সম্পর্কটা তোমাদেরকে মনে রাখতে হবে। আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক, আলফা সমান β/2, অর্থাৎ আলফা ইকুয়ালস টু β/2। তাহলে বিটা আলফা দ্বিগুণ, আর আলফা ইকুয়ালস টু γ/3, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি বিটা ইকুয়ালস টু 2 আলফা আর গামা ইকুয়ালস টু 3 আলফা। হবেই, বুঝতেই পারছো। এটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এটা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, মানে দৈর্ঘ্য প্রস্থ দুটোই বৃদ্ধি পাচ্ছে, তো এটা দ্বিগুণ। এটা আয়তন প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই বৃদ্ধি পাবে, তাহলে এটা 3 গুণ হয়ে গেল আর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের। এটা হলো। তাহলে আমরা কি পড়লাম না, আমরা পড়ছি তাপীয় প্রসারণ বা তাপের ঘটনাসমূহের মধ্যে ক্লাস 10-এ আছে তাপীয় প্রসারণ। তাপীয় প্রসারণের আমরা দেখালাম যে 3টে পদার্থ 3টে অবস্থায় থাকে: কঠিন, তরল, গ্যাস, এবং 3টেরই প্রসারণ হয়: কঠিনের প্রসারণ, তরলের প্রসারণ এবং গ্যাসের প্রসারণ। আমরা এখন আছি কঠিনের প্রসারণের মধ্যে। কঠিনের যেহেতু আকার ও আয়তন উভয় থাকছে, তাই জন্য কঠিনের 3 ধরনের প্রসারণ হয়: দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ ও আয়তন প্রসারণ। তাই জন্য 3টে প্রসারণ গুণাঙ্ক পেয়েছি: আলফা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বিটা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আর গামা আয়তন প্রসারণ গুণাঙ্ক। এদের প্রত্যেকের সংজ্ঞা পড়লাম, তাদের মধ্যে সম্পর্কটা দেখিয়ে দিলাম। ব্যাস, এটাই তো আমাদের আছে। এবার আমরা কি পড়ব? পরের ক্লাসে তরলের প্রসারণটা পড়ব।